আচ্ছা, আজকে আমাদের পাঠ হচ্ছে আলো। ঠিক আছে, এইচএসে অর নিটে, এছাড়াও আদার্স এক্সাম যেগুলো আছে, ধরো জেম্পা, হ্যাঁ, এদের সবার ক্ষেত্রেই আলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ঠিক আছে, সাধারণত এইচএসেরটা আমি বলছি। এইচএসে আলো থেকে যদি কোশ্চেনের ডিস্ট্রিবিউশন করা যায়, ধরো এমসিকিউ আসে 2x1, ভেরি শর্ট কোশ্চেন সেটা আসে ধরো 1 নম্বরের 1x1, শুধু শর্ট কোশ্চেন মানে যেগুলোকে আমরা 2 নম্বরের বলি, আলো থেকে সেরকম শুধু শর্ট কোশ্চেন আসে না। তারপরে আসে তোমার ধরো 3 মার্কসের কোশ্চেন, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, 3 মার্কসের কোশ্চেন, এটাও একটা আছে 1x3। আর যেটা লং কোশ্চেন সেটাও একটা আছে, লং অ্যান্সার টাইপ কোশ্চেন 5 নম্বরের, সেটাও একটা আছে। তাহলে 5 আর 3 8 একে 9 আর 2 11। ঠিক আছে, 3 মার্কসের কোশ্চেন একটা থেকে দুটো দেয়, তাহলে অল টোটাল হচ্ছে 14 মার্কসের মতো। ঠিক আছে, আমাদের এইচএসের এই হচ্ছে আলো থেকে কভার। তা আলোর আমরা আজকে প্রথম শুরু করব প্রতিসরণ থেকে। এর আগে আছে প্রতিফলন, তোমরা 9-10-এ পড়েছো আলো। ঠিক আছে, তারপর মানে 11-12 ক্লাসে সাধারণত 12 ক্লাসে অপটিক্সে বেশিরভাগটাই হচ্ছে প্রতিসরণ। তাহলে ফার্স্টে হচ্ছে আলোর প্রতিসরণ। ফার্স্টেই প্রতিসরণের কথা আসলে যেটা মনে পড়ে সেটা হচ্ছে প্রতিসরণের সূত্র। প্রতিসরণের সূত্র তোমরা আগে একটু করেছো, তাও এখানে একবার রিভিশন হচ্ছে। ধরো দুটো মাধ্যম আছে, একটা লঘু মাধ্যম আমি নাম দিলাম এ, একটা ঘন মাধ্যম আমি নাম দিলাম বি। এই লঘু মাধ্যমে ধরো একটা আলোক রশ্মি আসলো, এসে লঘু আর ঘন মাধ্যমের যে সেপারেশন প্লেন, মানে ইংলিশে যাকে বলে সেপারেশন প্লেন, বাংলায় বলে বিভেদ তল, সেখানে এসে পড়লো। আর এই সেপারেশন প্লেনের ওপরে মানে বিভেদ তলের ওপরে লম্বভাবে যেটা আঁকা হয় সেটাকে আমরা বলি অভিলম্ব। কি বলি? অভিলম্ব। অভিলম্বের সঙ্গে ধর একটা কোণ আই করে পড়লো, দেখা যাবে আলোর প্রতিসরণের নিয়ম অনুযায়ী এটা একটা, যখন তোমার লঘু থেকে ঘন মাধ্যমে ঢুকবে, লঘু থেকে ঘন মাধ্যমে যাবে, তখন দেখা যাবে যখন ঢুকলো অন্য মাধ্যমে তখন এর অ্যাঙ্গেলটা পরিবর্তন হয় আর হয়ে গেল, এবং স্পষ্টত আর লেস দ্যান আই। অর্থাৎ লঘু থেকে ঘন মাধ্যমে দুই মাধ্যমের বিভেদ তলে আলো যদি তির্যকভাবে পড়ে কোনো নির্দিষ্ট বর্ণের আলো, তাহলে সে যখন ঘন মাধ্যমের দিকে যায় তখন যে কোণটা করে সেই কোণটা আপাতন কোণের থেকে ছোট হয়। তাহলে এই কোণটাকে আমরা কি বলবো? আপাতন কোণ। আর এই কোণটাকে আমরা কি বলবো? প্রতিসরণ কোণ। এই হলো মোটামুটি আলোর প্রতিসরণের ঘটনা। এবার যদি চিত্রটা উল্টো হয়, ধরো এইটা ঘন, এইটা লঘু, ঠিক আছে, এটা ধরো বি, এটা ধরো এ, তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাচ্ছে, ধরো আই কোণে পড়ছে, এবং যখন লঘু মাধ্যমে ঢুকবে তখন অত্যাধিক বেশি অ্যাঙ্গেল করে ও লঘু মাধ্যমে ঢুকবে। মানে এটা যদি আই, এটা যদি আর হয়, এটা আপাতন কোণ, এটা আমাদের প্রতিসরণ কোণ।
তাহলে এখানে স্পষ্টত যখন ঘন থেকে লঘুর দিকে যাবে, আগে যাচ্ছিল লঘু থেকে ঘনর দিকে, এখন ঘন থেকে লঘুর দিকে গেলে আর গ্রেটার দেন আই হয়, অর্থাৎ আপাতন কোণ ছোট, প্রতিসরণ কোণ বড়। এখানে আপাতন কোণ বড়, প্রতিসরণ কোণ ছোট। আচ্ছা, এবারে আমরা যদি এর সংজ্ঞাটা লিখি, প্রতিসরণের সংজ্ঞাটা অনেকেই জানো, আমি লিখছি সাইডে প্রতিসরণের সংজ্ঞা। তাহলে কোনো নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি কোনো নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যেতে গিয়ে কমা দুই মাধ্যমে, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছে, এটা যেতে গিয়ে এটা দুই মাধ্যমের বিভেদ তল, এই যে বিভেদ তল, এটা দুই মাধ্যমের বিভেদ তল। তাহলে দুই মাধ্যমের বিভেদ তলে তির্যকভাবে, সোজাভাবে পড়লে কিন্তু হবে না, এরকম অ্যাঙ্গেল করে পড়তে হবে, তির্যকভাবে আপতিত হলে দ্বিতীয় মাধ্যমে আলো রশ্মি বেঁকে প্রবেশ করে। এই ঘটনাটাই হলো আলোর প্রতিসরণ। ভালো কথা, তাহলে এইটাই হলো আলোর প্রতিসরণ। এইবারে আমাদের দেখতে হবে আমরা প্রতিসরণ গণনা করব কি করে। প্রতিসরণ গণনা করতে গিয়ে ছবিটা থাক, আমি এই সাইডে মুছছি। প্রতিসরণ গণনা করতে গেলে আমাদের যেটা সব থেকে প্রথমে লাগে সেটা হচ্ছে স্নেলের সূত্র। ডক্টর স্নেল একটা সূত্র দিয়েছিল, যদি এই ঘটনা ঘটে তাহলে সাইন আই বাই সাইন আর সমান সমান ধ্রুবক হয়। কন্ডিশন কি? ওই একই, নির্দিষ্ট বর্ণ হতে হবে, নির্দিষ্ট বর্ণের রশ্মি, কমা আরেকটা কি কন্ডিশন, তির্যকভাবে আপতিত হতে হবে, আপতিত। এই দুটো কন্ডিশন হলে এই স্নেলের সূত্রটা খাটে। মানে সাইন আই মানে এইটা হচ্ছে আপাতন কোণ, আর সাইন আর মানে এইটা হচ্ছে প্রতিসরণ কোণ। ঠিক আছে, আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন সবসময় ধ্রুবক হয়। এবার আমরা ধ্রুবকটাকে একটা নির্দিষ্ট ভাষায় লিখি, সেটাকে বলা হয় মিউ। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব, মিউ ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। এখানে ধ্রুবকের পাশে লিখে রাখি মিউ। মিউ একটা গ্রিক অক্ষর। এইবারে সাইন আই সাইন আর মিউ তো বুঝলাম, কিন্তু এই মিউ লেখার সময় দিতে হবে যে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমের দিকে যাচ্ছে। ধরো এইটাতে এ মাধ্যম থেকে বি মাধ্যমের দিকে আসছে, লঘু থেকে ঘনর দিকে আসছে, এ থেকে বি, তাহলে এ পাশে এ হবে, এ পাশে বি হবে, এ মিউ বি। এইটাকে বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আসছি পরে আপেক্ষিক মানে কি। তাহলে
প্রতিসরাঙ্ক কোন কোন জিনিসের উপর নির্ভর করে? নির্দিষ্ট বর্ণ, বর্ণ মানে ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য, আর তির্যকভাবে আপতিত হতে হবে। ঠিক আছে, যদি এইটার ক্ষেত্রে নিতাম, এইটার ক্ষেত্রে এখানে দেখো বি টু এর দিকে যাচ্ছে, তাহলে বি মিউ এ, এখানে আপাতন কোণ কোনটা? আই, সাইন আই ডিভাইডেড বাই সাইন আই। তাহলে এক ক্ষেত্রে আই বড় আর এক্ষেত্রে আই ছোট, এক্ষেত্রে আর ছোট, এক্ষেত্রে আর বড়, এটাই খালি পার্থক্য। তাহলে এইটাই হলো মোটামুটি সিম্পল প্রতিসরাঙ্ক। এবার আমরা প্রতিসরাঙ্কর ডিটেলে ঢুকবো। দেখো, প্রতিসরাঙ্ক দু রকমের হয়, একটা আপাত অথবা আপেক্ষিক, আরেকটা চরম বা পরম। দু ধরনের প্রতিসরাঙ্ক হয়। আপাত প্রতিসরাঙ্ক কাকে বলে? না, আপাত প্রতিসরাঙ্ক হলো, বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক হলো আলো যখন যে কোনো এক মাধ্যম থেকে, যে কোনো এক মাধ্যম থেকে, ধরে নাও এ থেকে অন্য কোনো মাধ্যমে যাচ্ছে, আর চরম প্রতিসরাঙ্ক কি না? চরম প্রতিসরাঙ্ক হচ্ছে বায়ু থেকে অন্য মাধ্যমে যাচ্ছে। এটা হচ্ছে যে কোনো এক মাধ্যম থেকে, এটা বায়ু মাধ্যম থেকে। ধরো আমরা যেমন নিচ্ছি, ধরো এইটার ক্ষেত্রে এই যে দুটো মাধ্যম, একটা এ একটা বি, তাহলে আলো এ থেকে বির দিকে যাচ্ছে, এটা আই, এটা আর, এটা ঘন, এটা লঘু। তাহলে এই ক্ষেত্রে হলো আমার আপাত বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক। চরম প্রতিসরাঙ্ক কি? এটা যদি এ আর হয়, এ আর সবসময় লঘু, মনে রাখবে, এটা অন্য কোনো মাধ্যম, বি মাধ্যম, এটা আই, এটা আর, সরি এখানে ছোট উল্টে গেছে, এটা লঘু মাধ্যম, ঠিক আছে, এটা তো বি এর দিকে যাচ্ছে, এটা ঘন মাধ্যম, যার ফলে আই গ্রেটার দেন আর। এখানেও তাই, আই গ্রেটার দেন আর। লঘু থেকে ঘন মাধ্যমের দিকে গেলে আপাতন কোণ বড়, প্রতিসরণ কোণ ছোট। বায়ু সবসময় লঘু, তাহলে বায়ুর ক্ষেত্রে লঘু থেকে ঘন সবসময় তাই হবে। তাহলে আপাতন কোণ মানে আই বড়, প্রতিসরণ কোণ মানে এই আর ছোট। এখানে আপাতন কোণ মানে আই বড়, প্রতিসরণ কোণ মানে আর ছোট। বেশ, তাহলে যদি তাই হয়, আমি যদি এইটা লিখি, তাহলে দেখো এ মিউ বি, এ থেকে লঘু মাধ্যমটা এ, ঘন মাধ্যমটা বি, তাহলে এ থেকে বি এর দিকে যাচ্ছি, এ মিউ বি ইজ ইকুয়াল টু সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। আবার যদি উল্টো দিক থেকে নিই, আমরা জানি আলো উল্টো দিকেও যেতে পারে, অর্থাৎ নিচে ধরো একটা রিফ্লেক্টার আছে, আয়না আছে, তাহলে এইখানে আলোটা পড়ে ধাক্কা খেয়ে আবারও একইভাবে উল্টো পথে বেরিয়ে যাবে। তাহলে উল্টো পথে যখন যাবে তখন এইটা হবে আপাতন কোণ, এটা তখন হয়ে যাবে প্রতিসরণ কোণ। খালি পার্থক্যটা কি? তখন বি থেকে এর দিকে যাবে, তাহলে উল্টো পথে আলো গেলে, এটা বুঝে নাও, যখন এ থেকে বি এর দিকে যাচ্ছে, এইটা আপাতন কোণ, এইটা প্রতিসরণ কোণ, আই আপাতন কোণ আর প্রতিসরণ কোণ।
যখন ওপর থেকে নিচের দিকে আসছে, এ থেকে বি এর দিকে যাচ্ছে। এবার যদি উল্টোটা হয়, বি থেকে এর দিকে যায়, মানে ঘন থেকে লঘু মাধ্যমের দিকে যায়, তখন আরটা আপাতন কোণ, আইটা প্রতিসরণ কোণ। যে কোণে যেটা ইনসিডেন্ট হবে পড়বে সেটা সবসময় আপাতন কোণ। যেহেতু আলো উল্টো পথে যাচ্ছে, তাহলে এখানে পড়লো, এইটা আপাতন কোণ। আবার যখন আলো এই দিক থেকে আসছে তখন এইখানে পড়ছে, এটা আপাতন কোণ। সোজা ব্যাপার। খালি কি হবে, বি থেকে এর দিকে যাচ্ছে, বি মিউ এ, তখন সাইন আর বাই সাইন আই। এটাকে 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও। এবার নাও এখন 1 ইন্টু 2 করো। তাহলে দেখো এ মিউ বি ইন্টু বি মিউ এ, আমি কি লিখতে পারি, সাইন আই বাই সাইন আর ইন্টু সাইন আর বাই সাইন আই। জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিলাম, কেটে গেল। তাহলে এ মিউ বি ইন্টু বি মিউ এ ইজ ইকুয়াল টু 1। তাহলে এর থেকে আমরা কি লিখতে পারি, এ মিউ বি ইজ ইকুয়াল টু 1 বাই বি মিউ এ। এটা একটা প্রুফ। হ্যাঁ, তাই একটা প্রুফ আমাদের হয়ে গেল। আচ্ছা, তাহলে এই হলো মোটামুটি আমাদের আপাত বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আর একটা হচ্ছে চরম বা পরম প্রতিসরাঙ্ক, সেটা তো সবসময় বায়ু মাধ্যমের সাপেক্ষে নেওয়া হয়। ঠিক আছে, এইবারে আমরা দেখব প্রতিসরাঙ্কের সঙ্গে বিভিন্ন ভৌত রাশির সম্পর্ক। তার আগে একটা জিনিস আমাদের বলা দরকার, সেটা হচ্ছে আলোকীয় ঘনত্ব। এতদিন তোমরা বস্তুর এমনি ঘনত্ব করেছো, মানে ভর বাই আয়তন, বস্তুর ঘনত্ব, সে জলের ঘনত্ব হোক, তেলের ঘনত্ব হোক। এখন কিন্তু একটা নতুন ঘনত্ব তোমরা পেলে, সেটা হচ্ছে আলোকীয় ঘনত্ব। কি জিনিস সেটা? আলোকীয় ঘনত্ব, ইংলিশে বলে অপটিক্যাল ডেন্সিটি। অপটিক্যাল ডেন্সিটি, আলোকীয় ঘনত্বটা কি জিনিস? যে মাধ্যম আলো সাপেক্ষে ঘন, কিন্তু সে নিজে, মানে মাধ্যমটা নিজে ভৌত ঘন নাও হতে পারে। অর্থাৎ কি জিনিস হলো, যে মাধ্যম আলো সাপেক্ষে ঘন কিন্তু সে নিজে, মানে মাধ্যমটা, সে নিজে মানে মাধ্যমটা ভৌত ঘন নাও হতে পারে। যেমন ধরো তারপিন তেল আর জল, যদি ভৌত ঘন নিই তাহলে কিন্তু ভৌত ঘন মানে হচ্ছে ভর বাই আয়তন। তারপিন তেল সবসময় কম ঘন, আর জল সবসময় বেশি ঘন। সেই জন্য কি হয়, জলে তারপিন তেল ফেললে তারপিন তেল জলে ভাসে। কিন্তু আলোকীয় ঘনত্ব যদি নিই, তাহলে তারপিন তেল সবসময় ঘন মাধ্যম। কার সাপেক্ষে? না, জলের সাপেক্ষে। জলের সাপেক্ষে ঘন মাধ্যম, তার মানে জল এখানে লঘু মাধ্যম। তাহলে বুঝতে পেরেছো, যে ফিজিক্যালি যার ডেন্সিটি কম, মানে যার ভৌত ঘনত্ব কম, ভর বাই আয়তন, যেমন তারপিন তেল হালকা, আমরা সবাই জানি তেল জলে ভাসে, মানে তেল হালকা, হালকা মানে কম ঘন, কিন্তু আলোকীয় ঘনত্ব সাপেক্ষে সেটা বেশি হতে পারে।
অর্থাৎ আলোকীয় ঘনত্বর সঙ্গে ভৌত ঘনত্বর কোনো সম্পর্ক নেই, এটা মনে রাখবে। যে মাধ্যম ঘন হয় তার মিউ বেশি হয়, অর্থাৎ জল সাপেক্ষে জল সাপেক্ষে ধরো টার্পিন তেল, তাহলে ওয়াটার জল সাপেক্ষে টার্পিন তেল, টার্পিনয়েড, ঠিক আছে। জল সাপেক্ষে টার্পিন তেল সবসময় বেশি কি না টার্পিন তেল সাপেক্ষে জলে, অর্থাৎ যে বেশি ঘন হয় তার মিউ বেশি হয়, অর্থাৎ জল সাপেক্ষে টার্পিন তেল, এটা হচ্ছে জল সাপেক্ষে টার্পিন তেল প্রতিসরাঙ্ক সবসময় বেশি হয়। এটা কি তেল সাপেক্ষে জল, তার প্রতিসরাঙ্ক সবসময় কম হয়, অর্থাৎ জল সাপেক্ষে টার্পিন তেলের প্রতিসরাঙ্ক সবসময় বেশি হবে না কি টার্পিন তেল সাপেক্ষে জলের থেকে, ঠিক আছে। এইটাই হচ্ছে আলোকীয় ঘনত্ব আর এমনি ঘনত্বের মধ্যে পার্থক্য। যেমন জল সাপেক্ষে টার্পিন তেলের প্রতিসরাঙ্ক বা শুধু বায়ু সাপেক্ষেই টার্পিন তেলের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.47 মতো, ওই 4.6 পয়েন্ট সামথিং, আমি 4.7 লিখলাম, আর জলের হয় 1.33, কিন্তু অ্যাকচুয়ালি এ কম ঘন এ বেশি ঘন, অর্থাৎ আলোকীয় ঘনত্বের সঙ্গে এর কোনো মিল নেই, এটা সবসময় মনে রাখবে। এইবারে আমরা করবো ফ্যাক্টর। কি কি ফ্যাক্টর আমাদের প্রতিসরাঙ্ককে পরিবর্তন করতে পারে। আমরা লিখব প্রতিসরাঙ্কের ফ্যাক্টর বা প্রভাবক, তাহলে ইংলিশে লিখে দিই ফ্যাক্টর অ্যাফেক্টিং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ফ্যাক্টর অ্যাফেক্টিং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। প্রথম সম্পর্কটা হচ্ছে আলোর গতিবেগ, ফার্স্ট কন্ডিশন, আলোর গতিবেগ প্রতিসরাঙ্ককে আক্রমণ করতে পারে। ওয়েভ থিওরি তোমরা এখনো পড়োনি, খালি জেনে রেখে দাও নামটা। ওয়েভ থিওরি অনুযায়ী, মানে বাংলায় যাকে বলে তরঙ্গ তত্ত্ব অনুযায়ী, আমরা কি বলতে পারি না বিভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ বিভিন্ন মাধ্যমে আলোর বেগ বিভিন্ন, সেই হিসেবে আমরা লিখতে পারি মিউ এর একটা ডেফিনেশন দিতে পারি, মানে প্রতিসরাঙ্ক মিউ এর একটা ডেফিনেশন দিতে পারি, শূন্য মাধ্যমে আলোর বেগ হ্যাঁ, এখানে একটা বলা দরকার, এটা হচ্ছে চরম বা পরম প্রতিসরাঙ্ক। শূন্য মাধ্যমে আলোর বেগ, যে মাধ্যমে মাপছি কোনো মাধ্যমে আলোর বেগ, তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ সবসময় সি, কোনো মাধ্যমে আলোর বেগ ধরো ভি। এবার আমরা জানি সি এর ভ্যালু সব থেকে হাই, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ সি অলওয়েজ গ্রেটার দ্যান ভি। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সব থেকে বেশি,
তাহলে এটা যদি বেশি হয়, এটা যদি কম হয়, তাহলে মিউ অলওয়েজ গ্রেটার দ্যান 1। তাহলে এর থেকে আমরা একটা প্রুফ পেলাম, এটা একবার এইচএসে দিয়েছিল, যে কোনো মাধ্যমে চরম বা পরম প্রতিসরাঙ্ক একের কম হয় না। বুঝতে পারলে? কারণ কি, একের যদি কম হয় তাহলে সি লেস দ্যান ভি হতে হবে, তাহলে তো এটা ফ্র্যাকশন হবে, ভগ্নাংশ হবে। তা হয় না কখনো। আলোর গতিবেগ শূন্য মাধ্যমে সব থেকে বেশি। তাই চরম বা পরম প্রতিসরাঙ্কের মান যে কোনো মাধ্যমের ক্ষেত্রে অলওয়েজ গ্রেটার দ্যান 1। ঠিক আছে? তা এইটা হলো আমরা চরম বা পরম প্রতিসরাঙ্কের ক্ষেত্রে বললাম। কিন্তু ধরো আমরা যদি চরম বা পরম না নিয়ে এটা আপেক্ষিক নিই, তাহলে দেখা যাক। এটা চরম বা পরম না নিয়ে আমরা এটা আপেক্ষিক নিচ্ছি। আপেক্ষিক প্রতিসরাঙ্ক অর্থাৎ এই এ মাধ্যম আর বি মাধ্যম, এই এই আই আর আপেক্ষিক প্রতিসরাঙ্ক। একে কোনো শূন্য মাধ্যম এখানে নেই। ধরো জল থেকে কাঁচ, জল থেকে গ্লিসারিন, কাঁচ থেকে গ্লিসারিন, কাঁচ থেকে তার কিনতেন, এনিথিং। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, কোন মাধ্যম থেকে আসছে, এ মাধ্যম থেকে, তাহলে এ মাধ্যম থেকে বি মাধ্যমের দিকে যাচ্ছে, এ মিউ বি। আচ্ছা, এ মিউ বি মানে যেমন এ মাধ্যম থেকে বি মাধ্যমে দিকে যাচ্ছে, তাহলে আমরা বলি এ সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, বি সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক। যার সাপেক্ষে হয় সে পরে থাকে, যার সাপেক্ষে হয় না মানে সে আগে থাকে। ছবি থেকে এ থেকে বিতে যাচ্ছে, এর মানেটা কি হলো, বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটা সাপেক্ষে। তাহলে এ মাধ্যমে আলোর গতিবেগ, আর একইভাবে বি মাধ্যমে আলোর গতিবেগ। তাহলে ধরো এ মাধ্যমে আলোর গতিবেগ ভি এ, বি মাধ্যমে আলোর গতিবেগ ভিবি। এবার দেখ, এখানে ভালো করে বোঝো, এইখানটায় এটা আর লাগবে না। এখানে দুটো কেস আসতে পারে। একটা হচ্ছে কেস 1। কি সেই কেস 1? ভিএ গ্রেটার দ্যান ভিবি, অর্থাৎ এ মাধ্যমে আলোর গতিবেগ বেশি, বি মাধ্যমে আলোর গতিবেগ কম। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এ মিউ বি অলওয়েজ গ্রেটার দ্যান 1 হবে। এটা তো বড়। এবারে দেখো, যে মাধ্যমে আলোর গতিবেগ বেশি হয় সেটা লঘু মাধ্যম হয়। আলোর গতি বাড়লে মাধ্যম লঘু, অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, এ লঘু বি ঘন। তাহলে লঘু থেকে ঘন মাধ্যমে গেলে আমাদের সবসময় প্রতিসরাঙ্ক একের বেশি হয়। তাহলে আমরা কি লিখব, লঘু থেকে ঘনতে গেলে এ মিউ বি অলওয়েজ গ্রেটার দ্যান 1 হবে, প্রতিসরাঙ্ক একের বেশি। এবার উল্টো কেসটা করি, কেস 2। কেস 2 যেখানে হচ্ছে উল্টো ঘটনা, ভিএ লেস দ্যান ভিবি, ভিবি বেশি। তাহলে আলোর গতি বাড়লে মাধ্যম লঘু, তাহলে
ভিএ ভিএতে আলোর গতিবেগ কম, ভিবিতে আলোর গতিবেগ বেশি, তাহলে এখানটা হবে তাহলে বি মাধ্যমটা লঘু। কোন মাধ্যমে আলোর গতিবেগ বেশি? ভিবি মাধ্যমে, তাই ভিবি লঘু হয়ে গেল। এখানে এটা ঘন হয়ে গেল। ঠিক আছে, তাহলে যদি ঘন থেকে লঘু মাধ্যমের দিকে যায়, তাহলে এটা যদি ঘন থেকে লঘু মাধ্যমের দিকে যায়, তোমার ভিএ ছোট ভিবি বড়, ভিএ ছোট ভিবি বড়, তার মানে এটা তখন লেস দ্যান 1 হয়ে যাবে, এ মিউ বি লেস দ্যান 1 হয়ে গেল। তাহলে এক্ষেত্রে আলোর গতিটা কোনটা হলো? বি মাধ্যম লঘু, এ মাধ্যম ঘন, তাহলে এটা ঘন, এটা লঘু। তাহলে আলো কোন দিক থেকে যাচ্ছে? ঘন থেকে লঘুর দিকে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে এ মিউ বি মানে হচ্ছে ঘন থেকে লঘু, এবং এটা গ্রেটার দ্যান সাইন নেই, এটা লেস দ্যান সাইন হয়ে গেছে। তাহলে আমরা এর থেকে আরও একটা কনক্লুশন টানতে পারলাম, লঘু থেকে ঘনর দিকে গেলে মিউ অলওয়েজ গ্রেটার দ্যান 1 হয়, ঘন থেকে লঘুর দিকে গেলে মিউ অলওয়েজ লেস দ্যান 1। তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্কের ক্ষেত্রে মিউ এর ভ্যালু চেঞ্জ করতে পারে, প্রতিসরাঙ্কের ভ্যালু চেঞ্জ করতে পারে, যেহেতু বায়ু কোথাও নেই, দুটো আলাদা আলাদা মাধ্যম। ঠিক আছে, তাহলে এইটা হলো মোটামুটি আপেক্ষিক মাধ্যম। এবার হচ্ছে আলোর প্রতিসরাঙ্কের সঙ্গে একটা ছোট সম্পর্ক আছে। দেখো, আলোর গতিবেগের একটা ছোট সম্পর্ক আছে। একই তরঙ্গ তত্ত্ব অনুযায়ী এই আমার ছবি এ আর বি, এই মাধ্যমের পরম বা চরম প্রতিসরাঙ্ক সি, অ্যাকচুয়ালি হওয়া উচিত সি মিউ এ, কারণ সি হচ্ছে আলোর গতিবেগ, সি কেউ লেখে না, শূন্য স্থানে আলোর গতিবেগ কেউ লেখে না, সি মানে হচ্ছে শূন্য মাধ্যম বলে। একইভাবে বি মাধ্যমের চরম বা পরম প্রতিসরাঙ্ক মিউ বি যদি হয় মিউ এ, তার মানে কি সি বাই ভি এ, একটু আগেই করলাম। একইভাবে মিউ বি ইজ ইকুয়াল টু সি বাই ভিবি। তাই এর থেকে দেখো এ মিউ বি, ঠিক আছে, এ মিউ বি এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এক্ষুনি দেখলাম ভিএ বাই ভিবি। তাহলে এটাকে ধরো 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ, এটাকে 3 নম্বর সমীকরণ। এবার দেখো, তাহলে ফ্রম 1 ভিএ আমরা কি পাচ্ছি? সি বাই মিউ এ। ফ্রম 2 ভিবি কি পাচ্ছি? সি বাই মিউ বি। ভ্যালুটা বসিয়ে দাও। তাহলে ভিএ হচ্ছে সি বাই মিউ এ, সি বাই মিউ এ ডিভাইডেড বাই সি বাই মিউ বি। এটা করলে কি হয়? সি তো কেটে যাবে, সি সি কেটে গেল, মিউ বি বাই মিউ এ। তাহলে এ মিউ বি এটা খুব ইম্পর্টেন্ট রিলেশন, ইজ ইকুয়াল টু মিউ বি বাই মিউ এ।
এবারে আলোর প্রতিসরাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্যের একটা সমীকরণ আছে। তাহলে এটা হলো আলোর প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর গতিবেগের যাবতীয় সম্পর্ক। নেক্সটটা হবে আলোর প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক। এখানে বিজ্ঞানী কচি, ঠিক আছে, CAUCHY, কচি ইকুয়েশন। সেটা আমরা কি পাই? কচির ইকুয়েশন থেকে পাই মিউ ইজ ইকুয়াল টু A প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, যেখানে এ বি দুটো কনস্ট্যান্ট, এ আর বি দুটো কনস্ট্যান্ট। তাহলে এর থেকে আমরা পাচ্ছি মিউ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা স্কোয়ার। অর্থাৎ লাল আলো তার তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা রেড হয়, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবসময় বেশি, আর বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবসময় কম। বেগুনি সবসময় ল্যামডা ভায়োলেটের থেকে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তাহলে এটা যদি বেশি হয় তাহলে আমরা লিখতে পারি মিউ রেড, লাল আলোর এটা অলওয়েজ কম হবে মিউ ভায়োলেট থেকে। অর্থাৎ লাল আলোর প্রতিসরাঙ্ক বেগুনি আলোর প্রতিসরাঙ্কের থেকে সবসময় কম। এটা প্রশ্ন দেয়। এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, নিচে আছে, এটা বাড়লে এটা কমবে। তাহলে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে ল্যামডা বেশি, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা, হ্যাঁ ল্যামডা বেশি, তাহলে ল্যামডা বাড়লে এটা কমবে। তাহলে লাল আলোর মিউ কম, বেগুনি আলোর মিউ বেশি, ঠিক আছে। আচ্ছা, এবার একটা গ্রাফ আছে, তোমাদের গ্রাফটা বেশি আসে না। সেটা হচ্ছে এটা যদি তরঙ্গ দৈর্ঘ্য হয়, এটা যদি গতিবেগ হয়, আলোর গতিবেগের যদি, গতিবেগ বলবো না, এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স করে দিই, মিউ এর গ্রাফ, মিউ মানে প্রতিসরাঙ্ক। তাহলে গ্রাফটা কেমন হয়? গ্রাফটা এরম প্যাটার্ন হয়, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলিক গ্রাফ হয়, কারণ মিউ 1 বাই ল্যামডা স্কোয়ার। তাহলে তো তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে ল্যামডা, মিউ আর ল্যামডা কার্ভ, ঠিক আছে। আরেকটা আছে প্রতিসরাঙ্কের সঙ্গে 3 নম্বর তাপমাত্রার একটু সম্পর্ক আছে। নম্বর আলোর প্রতিসরাঙ্কের সঙ্গে তাপমাত্রার সম্পর্ক আছে। তাপমাত্রার একটা অ্যানানোমাস বা অদ্ভুত বিহেভিয়ার আছে। তাপমাত্রা ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই প্রতিসরাঙ্ক, অর্থাৎ টেম্পারেচার ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই মিউ। তাপমাত্রা বাড়লে প্রতিসরাঙ্ক কমে, কারণটা খুব সোজা, তাপমাত্রা বাড়লে আলোকীয় ঘনত্ব কমে। ঠিক আছে, তাহলে মিউ মানে শূন্য মাধ্যমে আলোর বেগ বা সেই মাধ্যমের আলোর বেগ যদি তাপমাত্রা বেড়ে যায় সেই মাধ্যমে, তাহলে অবভিয়াসলি আমরা বলতে পারি তাপমাত্রা বাড়লে আলোকীয় ঘনত্ব কমে। যাকে যায়, তাহলে তাই যদি হয়, আবার মিউ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা স্কোয়ার,
তাহলে আমরা লিখতে পারি টি প্রপোজাল টু ল্যামডা স্কোয়ার। ঠিক আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে তাপমাত্রা বাড়লে আলোর প্রতিসরাঙ্ক কমা মানে যাই হোক আমাদের আলোর তরঙ্গদৈর্ঘ্যেরও পরিবর্তন হবে। তাহলে আলোর তরঙ্গদৈর্ঘ্যের যদি পরিবর্তন হয়, ফোটন কণার শক্তি E is equal to H nu, nu মানে কম্পাঙ্ক, H হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এটা আছে পরে তোমাদের প্লাঙ্ক ধ্রুবক। তাহলে E is equal to hc বাই ল্যামডা হয়, কারণ nu মানে c বাই ল্যামডা। তাহলে অবভিয়াসলি ল্যামডার পরিবর্তন হলে ই এর পরিবর্তন হওয়া দরকার, তাপমাত্রার পরিবর্তনে মিউ এর পরিবর্তন হচ্ছে, মিউ এর পরিবর্তনে ল্যামডার পরিবর্তন হচ্ছে, তার মানে তাপমাত্রার পরিবর্তনে ল্যামডার পরিবর্তন হচ্ছে। তাহলে তাপমাত্রার পরিবর্তনে আলোর ফোটনের শক্তিরও পরিবর্তন হওয়া দরকার, কিন্তু হয় না। এইচ নু দশা তাপমাত্রা ডিপেন্ডেন্ট নয়, তাপমাত্রা নির্ভর নয়, এটুকু জেনে রাখবে। অর্থাৎ গ্রীষ্মকালে ধরো 40°C আলোর ফোটন কণা যে শক্তি দেয়, গ্রীষ্মকালে 60°C আলোর ফোটন কণা একই শক্তি দেবে, ফোটন কণা শক্তির চেঞ্জ হয় না। ঠিক আছে, এটা একটা অ্যানালমাস। তাহলে আজকে প্রতিসরণের এই অবধি হলো, সমস্ত প্রতিসরণ হলো। নেক্সট হচ্ছে বিভিন্ন স্ল্যাবে, মানে রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব ট্যাবে আমরা বিভিন্ন ডেরিভেশন করব।